আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন? কেউ কি একটু বলবেন আমাকে? জি জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো এইখানে প্রথমে আমরা যেটা কেওয়াইসি দেখতে, নিবন্ধন, কেওয়াইসি নিবন্ধন প্রশিক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তো আমরা এখন এখানে দেখবো হচ্ছে ইকিউআইসি নিবন্ধন সম্পর্কিত প্রশিক্ষণ। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি কিভাবে ইকিউআইসি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। এছাড়া আমরা প্রথমে একটা ভিডিও দেখলাম যে কিভাবে আমরা একটা গ্রাহককে ইকিউআইসির মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দিতে পারি, তার একটা ভিডিও। এইখানটাতে আমি আসলে বেসিক্যালি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, যে বিষয়গুলো দেখাবো সেগুলো হচ্ছে এইখানে এই বিষয়গুলা যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো আমরা ফেস করি বা একটু প্রবলেম হয় অ্যাকাউন্ট খুলতে গেলে কি ঝামেলা হয়, এই জিনিসগুলো আর হবে না, বা হচ্ছে এগুলা এই প্রবলেম ফেস করতে পারে, এই বিষয়গুলো বেসিক্যালি হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো আমি প্রথম থেকে শুরু করছি যে যেখানে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলতে যাই, অ্যাকাউন্ট খুলতে গিয়ে যখন আমরা প্রথমে গ্রাহকের নাম্বারটা এখানে দিয়ে দিই, গ্রাহকের নাম্বারটা দেওয়ার পরে বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্রাহকের কাছ থেকে একটা 6 ডিজিটের একটা কোড যায়। এই কোডটা যখন হচ্ছে আমরা আমাদের অ্যাপসে দিই, অ্যাপসে দেওয়ার পর হচ্ছে যে অ্যাপ থেকে হচ্ছে যে কিছু শর্তাবলী আমাদেরকে দেখানো হয়। এই শর্তাবলীগুলো অনেক সময় আমরা গ্রাহককে নিজেরা পড়ে শোনাই, আবার অনেক সময় আমরা ওরা নিজেরাই পড়ে নেয়, পড়ে নেওয়ার যখন বলে যে না সমস্যা না, আমাদের সম্মতি আছে গ্রাহকের, তখন হচ্ছে আমরা গ্রাহকের সম্মতি আছে এই জায়গাটাতে হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পর আমরা প্রথম ধাপটাতে যাই। এই প্রথম ধাপে কি আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এনআইডি কার্ডের ছবি তুলতে হয়। তো এনআইডি কার্ডের ছবিটা প্রথমে আমরা প্রথম পেজে তুলি, পরে আবার সেকেন্ড পেজে তুলি। তো 2 পেজ দিলে এনআইডি কার্ডের ছবি তোলার সময় আমাদেরকে কয়েকটা কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে ফ্রেমের মধ্যে এনআইডি কার্ডটা রেখে ছবি তুলতে হবে, উজ্জ্বল আলোকিত পরিবেশের ছবি তুলতে হবে, অন্ধকার পরিবেশ হলে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের সাহায্য নিতে পারেন, ক্যামেরার ফোকাস এনআইডির উপর রাখুন, এমন ভাবে ছবি তুলুন যাতে এনআইডি সকল লেখা দেখা যায়। তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে হচ্ছে আমাদের ছবিটা তুলতে হবে। প্রথমে আমরা প্রথম পেজের ছবি তুলব, প্রথম পেজের ছবি তোলার পরে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এখানে একটা ছবি দিচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন হচ্ছে যে এখানে একটা ছবি দেওয়া আছে। তো আমরা ট্রাই করবো ক্যামেরার মধ্যে এভাবে কাটা রেখে ছবিটা তোলার জন্য। ছবিটা তোলার পর আমরা একটু দেখবো যে এখানে লেখাগুলা ঠিক মতো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, ছবিটা দেখা যাচ্ছে কিনা। যখন দেখবো দেখা যাচ্ছে তখন আমরা করবো কি, এখানে একটা টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্ন জায়গাটা হচ্ছে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে যেটা হবে, আমরা পরবর্তী ধাপে চলে যাবো। পরবর্তী পৃষ্ঠার ছবি তোলার একটা অপশন চলে আসবে, সেক্ষেত্রে আমরা পিছনের পেজের হচ্ছে একটা ছবি তুলবো। ছবি তোলার পরে এখানেও আমরা সেই টিক চিহ্নতে ক্লিক করবো। ক্লিক করার পরে অ্যাপ যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে অটোমেটিকলি আমাদের যে আনলিকারের ছবিটা তোলা আছে সেই আনলিকারের ছবির সাথে আমাদের অ্যাপের মানে ইলেকশন কমিশনের যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে একটু মিলাই দেখবে। মিলাই দেখার পরে দেখবে যে এখানে কোনো জায়গায় ভুল আছে কিনা, বা ছবিটার কোনো অমিল আছে কিনা, বা কোনো ঠিকঠাক মতো ঠিকঠাক মতো সবকিছু আছে কিনা। যেমন এখানে সঠিক ছবি তোলার কিছু উদাহরণ দেওয়া আছে। আমি প্রথম ছবিটা দেখি, একটা ভদ্রমহিলার এনআইডি কার্ডের ছবি, ওনার এনআইডি কার্ডের ছবি তোমাকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আমরা যদি একটু দেখি তাহলে লেখাগুলোও স্পষ্ট মোটামুটি বোঝা যাচ্ছে। তো এর পাশাপাশি ইলেকশন কমিশনের ছবিটা দেখলে আমরা বুঝতে পারি খালি চোখে যে দুজনই একই ব্যক্তি। সেকেন্ডটা তো একই রকম, এই ভদ্র মহিলা এবং অ্যানাডিকারের ছবি দেখে বোঝা যাচ্ছে দুজনে একই ব্যক্তি। তো এরপরের ধাপে গিয়ে আমরা যে কাজটা করবো সে কাজটা হচ্ছে, সেকেন্ড ধাপে গিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে অনুপযুক্ত ছবির কিছু উদাহরণ। অর্থাৎ এখানে আমরা অনুপযুক্ত যে ছবিগুলো আসলে, যে ছবি তুললে সেক্ষেত্রে আমরা যে প্রবলেম গুলা ফেস করি সেই প্রবলেম গুলা ফেস করবো, এই ধরনের কিছু ছবির উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি প্রথম ছবিটা দেখি, স্বল্প আলোতে তোলা ছবি। অর্থাৎ আমরা এখানে যে ছবিটা তোলা দেখা যাচ্ছে, এই ছবিটা হচ্ছে স্বল্প আলোতে তোলা। স্বল্প আলোতে তোলা মানে হচ্ছে যে ঠিক মতো লেখা দেখা যাচ্ছে না, ছবি দেখা যাচ্ছে না, এনআইডি কার্ডটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, এরকম যেন না হয়। সাদা কালো এনআইডি ছবি, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডটা সাদা কালো, যে কারণে হচ্ছে ঝাপসা ঝাপসা সবকিছু, এরকম যেন না হয়। এরপর আসতে হচ্ছে এনআইডির আরো কিছু উদাহরণ, যেমন অসম্পূর্ণ এনআইডির ছবি। অর্থাৎ এখানে এনআইডি কার্ডের যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ না, এটা ঠিক অসম্পূর্ণ একটা এনআইডি কার্ডের ছবি। তো এরকম অসম্পূর্ণ এনআইডি কার্ড যেন না হয় একটু খেয়াল রাখতে হবে। এনআইডিতে আলোর প্রতিফলন, অর্থাৎ এই যে এনআইডি কার্ডের ছবিটা তুললাম এই এনআইডি যেন আলোর প্রতিফলনটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এমন যেন না হয় যে এনআইডিতে আলোর প্রতিফলন করে লেখাটা ঠিক মতো দেখা যাচ্ছে না। এই বিষয়গুলো একটু মোটামুটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আসছে হচ্ছে আপনার এনআইডিতে আলোর প্রতিফলনের আরো দুটো উদাহরণ দেওয়া আছে। তো যেমন প্রথমটাতে লেখা বোঝা যাচ্ছে না, সেকেন্ডটাতে তো ছবিগুলো দেখা যাচ্ছে না। তো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আমরা ছবিটা তুলবো। প্রথমে আমি যেভাবে দেখালাম একটু ওইভাবে ছবিটা তোলা ট্রাই করবেন। সেক্ষেত্রে হবে কি, যদি ছবিটা ঠিকঠাক মতো আসে, এনআইডি কার্ডের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলা ওসিআর নামের টেকনোলজি আছে, সেই টেকনোলজির সাহায্যে অটোমেটিকলি অ্যাপ হচ্ছে ওর কাছে নিয়ে নিবে। যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, পরিচয়পত্র, রক্তের গ্রুপ, বর্তমান ঠিকানা। তো এই বিষয়গুলো অ্যাপ অটোমেটিকলি নিয়ে নিবে।
অটোমেটিকলি নিয়ে নেওয়ার পরে আমরা একটু দেখবো হচ্ছে আমাদের কাছে যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের সাথে এখানে কোনো ইনফরমেশনের অমিল আছে কিনা, অথবা কোন একটা যুক্ত বর্ণ সেই যুক্ত বর্ণটাকে ভাঙা ভাঙা কিনা, অথবা দেখতে পারি হচ্ছে কোন একটা জায়গায় হয়তোবা আহ, যে বানান ভুল আছে সে বানানটা ঠিক করে দিব, অথবা নাম ভুল আসছে সেই নামটা ব্যাক স্পেস দিয়ে কেটে লিখে দিব। তারপর বলা হচ্ছে ব্লাড গ্রুপ। কোনো কারণে যদি ব্লাড গ্রুপটা আমাদের মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে জিজ্ঞেস করে ব্লাড গ্রুপটা আমরা এখানে লিখে দিতে পারি। এরপরে আসছে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, অর্থাৎ কানাডি কার্ডে যে বর্তমান ঠিকানাটা দেওয়া থাকবে আমরা করবো কি সেই বর্তমান ঠিকানাটা হচ্ছে আমরা এখানে যদি কোনো কারণে কোনো গ্রাহক চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা বর্তমান ঠিকানাটা ব্যাক স্পেস দিয়ে কেটে এখানে বর্তমান ঠিকানা লিখে দিতে পারি। এরপরে আমরা দেখে নিব সবকিছু ঠিকঠাক মতো আসছে কিনা। ইনফরমেশন গুলো যখনই দেখবো যে ইনফরমেশন গুলো ঠিক মতো আসছে, তখনই আমরা যে কাজটা করব, পরবর্তী যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা সেকেন্ড ধাপে যাবো। এই ধাপে বেসিক্যালি হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি 4টা বিষয় সিলেক্ট করতে হবে, যেটা আমরা অলরেডি ভিডিওতে একবার দেখেছি। যেমন হচ্ছে এখানে প্রথমে বলা হচ্ছে জেন্ডারটা কি, অর্থাৎ উনি কি ছেলে মেয়ে নাকি ছেলে মেয়ে কোনোটাই না, যেটা হবে আমরা সেখানে টিক চিহ্ন দিব। আয়ের উৎস, ওনার ইনকামের উৎসটা কোথায়, অর্থাৎ উনি কোথা থেকে ইনকামটা করেন সেটা আমরা এখানে দেখে নিয়ে আমরা এখানে এটা সিলেক্ট করে দিব। আনুমানিক মাসিক আয়টা কত, অর্থাৎ আমরা ওনার আনুমানিক মাসিক আয়টা কেমন হতে পারে, কত হতে পারে, এটা ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে আমরা হচ্ছে এখানে ওটা হচ্ছে এখানে মানে সিলেক্ট করে দিব। এরপর আসছে হচ্ছে পেশাটাকে, অর্থাৎ উনি কোন ধরনের পেশার সাথে জড়িত। যেমন আমরা ভিডিওতে দেখলাম যে উনি বললো যে প্রাইভেট চাকরি, তো এরকম যদি প্রাইভেট চাকরি হয় প্রাইভেট চাকরি, গভর্নমেন্ট চাকরি হলে গভর্নমেন্ট চাকরি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, যেটা হবে আমরা এখান থেকে দেখে সিলেক্ট করে দিব। আর এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবো, আমাদের যে আনুমানিক মাসিক আয়টা দিব সেটার সাথে পেশাটা যেন একটু সামঞ্জস্যপূর্ণ হয়। এমন যেন না হয় যে আমার যে পেশা সেই পেশার সাথে হয়তো আমি আনুমানিক মাসিক আয় হয়তো 10 থেকে 15 হাজার টাকা করতে পারি, কিন্তু আমি আনুমানিক মাসিক আয় যে আছে 1 লাখ টাকার উপরে। তো এরকম যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটু দেখে শুনে আনুমানিক মাসিক আয়গুলা লিখবো। এরপরে আসছে হচ্ছে যখন আমাদের ওইটা লিখা টিক চিহ্ন দেওয়া হয়ে যাবে বা ওটা পূরণ করা হয়ে যাবে, তখন আমরা একটু দেখে নিবো আর ঠিকঠাক মতো সব আসছে কিনা। এরপর আমরা পরবর্তী ধাপে ক্লিক করার পর আমরা সর্বশেষ ধাপে চলে যাব। এখানে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রাহকের ছবিটা তুলতে হবে, অর্থাৎ যে গ্রাহকটা আমাদের অ্যাকাউন্টটা খুলতে আসছে ওনার ছবিটা আমরা এখানে তুলবো। যেমন এখানে বলা হচ্ছে পর্যাপ্ত আলো নিশ্চিত করুন, ক্যামেরা মুখ থেকে একটু দূরে রাখুন, ফ্রেমের ভিতর গ্রাহকের মুখ রাখুন, লাইভ ফটো গ্রহণের প্রয়োজনে গ্রাহকের চোখের পলক ফেলতে বলুন। অর্থাৎ এখানে এই 4টা বিষয় খেয়াল রেখে একটু আমরা একটা গ্রাহককে হচ্ছে অ্যাকাউন্টটা খুলে দিব, বা খুলে দেওয়ার সময় হচ্ছে আমরা ছবিটা তুলবো। তো এখানে এই 4টা বিষয়ে যদি কোনোটাই যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের ছবি তুলতে প্রবলেম হতে পারে। আর ছবি তুলতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে একটু আমরা যে প্রবলেম গুলো ফেস করছি সেই প্রবলেম গুলো ফেস করতে হতে পারে। তো এই জন্য আমরা একটু দেখবো হচ্ছে, যেমন আমি একটা ছবি দেখাচ্ছি আপনারা দেখেন, তো আমরা একটু ট্রাই করবো ঠিক এইভাবে ক্যামেরার মধ্যে ছবিটা অ্যাপের যে ক্যামেরা সেই ক্যামেরার মধ্যে যেন এইভাবে চেহারাটা আসে, এইভাবে দেখে হচ্ছে আমরা ছবিটা তোলার ট্রাই করবো। আর ছবিটা তোলা হয়ে গেলে তখন আবার অ্যাপ করবে কি, আপনি যে ছবিটা তুলেন এই ছবিটার সাথে আমাদের ইলেকশন কমিশনের যে ছবিটা আছে ছবিটা হচ্ছে মিলাই দেখবে ঠিক আছে কিনা। আর যখন দেখবে ঠিক আছে তখন তো ঠিক থাকলেই, আর ঠিক না থাকলে সেক্ষেত্রে প্রবলেম হবে। যেমন এখানে সঠিক ছবির দুটো উদাহরণ দেওয়া আছে, একজন ভদ্র মহিলা ইলেকশন কমিশনের ছবি, আমাদের লাইভ ফটোর ছবি, প্লাস হচ্ছে যে একটা ভদ্রলোকের ছবি এবং লাইভ ফটোর ছবি, ইলেকশন কমিশনের ছবি সাথে লাইভ ফটোর ছবি। এক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারছি ওনারা হচ্ছে থেকে যেটা বুঝতে পারতেছে সেটা হচ্ছে যে ওনারা মোটামুটি হচ্ছে যে একই ব্যক্তি, এতে কোনো প্রবলেম নাই। যেমন এরপরে অনুপযোগী ছবির কিছু উদাহরণ দিয়ে আছে। আমরা যদি প্রথম ছবিটা দেখি, এক ভদ্রলোকের ছবি দেখা যাচ্ছে, ওনার বয়স প্রায় 40-50-এর উপরে। আরেকজনের ছবি দেওয়া আছে 13 থেকে 14 বছর হইতে পারে, আর নিচেরটাও একই অবস্থা, 30-40 বছরের মতো একজনের বয়স্ক, আর হচ্ছে পাশে যে ছবি আছে ও হচ্ছে 15-16 বছরের। তো এই ক্ষেত্রে একই ব্যক্তি না, তার মানে আমরা যেটা ধরে নিচ্ছি, তার মানে এখানে এরকম হলে সেটাতে অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হবে। এরপর আসছে হচ্ছে যে অস্পষ্ট ছবি, অর্থাৎ এখানে যে ছবিটা আমরা তুলতে পারছি সেটা ঠিক স্পষ্ট নয়, এরকম যেন না হয় চোখ বন্ধ বা নিচের দিকে তাকানো ছবি। অর্থাৎ ইলেকশন কমিশনের ফটো বা লাইভ ফটো এই ক্ষেত্রে হচ্ছে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে চোখ বন্ধ বা নিচের দিকে তাকানো ছবি হলে সেটা প্রবলেম হতে পারে। এরপর চশমায় আলোর প্রতিফলন, অর্থাৎ চশমার মধ্যে যে আলোটা পড়ছে আলোটার প্রতিফলন হচ্ছে মুখ ঢাকা ছবি, অর্থাৎ এখানে যে ভদ্র মহিলা ছবিটা তুলতেছে ওনার হচ্ছে মুখটা ঢাকা, এরকম যেন না হয়। এরপর আসছে হচ্ছে হাত দিয়ে মুখ ঢাকা ছবি, অর্থাৎ আমি যেন কোনটা গ্রাহকের ছবি তুলতে গেলাম এমন যেন না হয় যেন উনি হাত দিয়ে ওনার মুখটা ঢেকে রাখছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আমাদেরকে ছবিটা তুলতে হবে, আমরা যেন এরকম না হয়। এবং প্রথমে যেভাবে দেখালাম একটা ছবি, ওইভাবে ছবিটা তোলা ট্রাই করবো। যখন আমাদের ছবিটা তোলা হয়ে যাবে মোটামুটি সবই কমপ্লিট, তখন আমরা নিশ্চিত কোণে ক্লিক করবো। নিশ্চিত কোণে ক্লিক করার সাথে সাথে আমাদের যে অ্যাকাউন্ট বা অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাপ থেকে অটোমেটিকলি সাবমিট
সাবমিট হয়ে যাবে। যখনই সাবমিট হয়ে যাবে একটু পরে হচ্ছে যে আমার কাছে একটা এসএমএস আসবে যে না আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে না, এই ধরনের একটা এসএমএস আসবে, তখন গ্রাহক বুঝতে হবে তার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো তো মূলত হচ্ছে আমরা এইভাবে একটা গ্রাহককে অ্যাকাউন্টটা খুলে দিতে পারি। তো আমি যে তিনটা বিষয় আপনাদের এখানে দেখালাম, প্রথমে আইডি ছবি তোলার কথা, ছবি তোলার ট্রাই। তো এই গেল হচ্ছে আমাদের ইকোয়াস এর মাধ্যমে একটা গ্রাহককে আমরা কিভাবে খুব একটা ট্রেনিং শো দেখলাম। তো এইভাবে আমরা বেসিক্যালি যেটা বোঝানো ছিল হচ্ছে আমরা মানি লন্ডারিং বা সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ বিষয়ক ট্রেনিং। তো মানি লন্ডারিং বা সন্ত্রাসী অর্থায়ন যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আগে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আমরা যদি প্রথমে যেমন প্রথমটাতে আমরা যদি ছবিটা দিয়ে খেয়াল করি, এখানে যে ছবিটা আছে সেটাতে একটা ওয়াশিং মেশিন দেখানো আছে, ওয়াশিং মেশিন থেকে কিছু টাকা বেরোচ্ছে, আবার ওয়াশিং মেশিনের উপরে কিছু টাকা শুকানো হচ্ছে। স্যার আর একটু স্লোলি বলেন যাতে আমরা বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের থেকে কিছু টাকা বের হচ্ছে, ওয়াশিং মেশিনের উপরে কিছু টাকা, তারপর হচ্ছে যে কিছু টাকা ঝুলানো হচ্ছে। এখানে যে বিষয়টা আসলে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে রূপক করতে যে আমরা তো আসলে ওয়াশিং মেশিনে আলটিমেটলি কাপড় চোপড় ধুয়ে রাখি, এখানে হচ্ছে আসলে টাকা পয়সা দেওয়া হচ্ছে, টাকা পয়সা ধোয়া হয় না। তার মানে টাকা পয়সা ময়লা হয়েছে বা অবৈধ টাকা। অর্থাৎ কেউ যদি কখনো অবৈধ অর্থ বৈধ করে, অবৈধ অর্থ বৈধ করার ক্ষেত্রে কাউকে সহায়তা করে, সাহায্য করে, মানসিক শারীরিক ভাবে সহায়তা প্রদান করে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মানি লন্ডারিং। যেমন এখানে বলা হচ্ছে অপরাধের সাথে জড়িত অর্থ বা সম্পত্তি অবৈধভাবে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করা, অপরাধ লব্ধ আয়ের অবৈধ উৎস গোপন করা, বাড়াল করা, কোন লেনদেন এমন ভাবে করা যাতে আইনের অধীনে রিপোর্ট করার প্রয়োজন হয় না, অপরাধ সংগঠন প্রভাবিত করা বা সহায়তা করার ইচ্ছায় কোনো বৈধ বা অবৈধ অর্থ সম্পত্তি বা অর্থ স্থানান্তর বা রূপান্তর করা। অর্থাৎ এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ কখনো করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মানি লন্ডারিং। এরপর আসলে হচ্ছে আমরা সন্ত্রাসী অর্থায়ন বলতে কি বুঝি। বেসিক্যালি সন্ত্রাসী অর্থায়ন বলতে সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি কেউ কখনো টাকা দিয়ে থাকে, সম্পত্তি দিয়ে থাকে, মানসিক শারীরিকভাবে সহায়তা প্রদান করে থাকে, তখন সেটাকে আমরা বলে হচ্ছে সন্ত্রাসী অর্থায়ন। এবং সন্ত্রাসী অর্থায়ন বলতে বৈধ বা অবৈধভাবে উপার্জিত অর্থ বা সম্পত্তি স্বেচ্ছায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কাজে সংগ্রহ, প্রদান বা গ্রহণ করাকে বোঝানো হয়। এরপর আসতেছে হচ্ছে মানি লন্ডারিং অপরাধের শাস্তিটা কি, যেমন আবার সন্ত্রাসী অপরাধের শাস্তিটা কি। প্রথমে আসে হচ্ছে মানি লন্ডারিং অপরাধের শাস্তিটা কি। এখানে বলা হচ্ছে কোন ব্যক্তি যদি কখনো মানি লন্ডারিং অপরাধ করিলে বা মানি লন্ডারিং অপরাধ সংগঠনে চেষ্টা করলে, সহায়তা করলে, ষড়যন্ত্র করলে সেক্ষেত্রে সর্বনিম্ন 4 বছরের জেল, সর্বোচ্চ 12 বছরের জেল, অর্থাৎ 4 থেকে 12 বছরের জেল তাকে খাটতে হবে। এরপরে বলা হচ্ছে যে পরিমাণ টাকা সে মানি লন্ডারিং করবে তার ডাবল অথবা 10 লক্ষ টাকা, দুটোর মধ্যে বেশি হবে সেটাই হচ্ছে ভদ্রলোককে জরিমানা হিসেবে দিতে হবে। যেমন আমরা একটু যদি খেয়াল করে দেখি, কোন একটা লোক হয়তো 3 লক্ষ টাকার মানি লন্ডারিং করলো, 3 লক্ষ টাকা ডাবল হচ্ছে 6 লক্ষ টাকা। কারণ 6 লক্ষ টাকা আর 10 লক্ষ টাকা, তাহলে দুটোর মধ্যে কোনটা বেশি? যেহেতু ডেফিনেটলি 10 লক্ষ টাকাটাই বেশি কম্পেয়ার হলে, সেক্ষেত্রে তাকে জরিমানা হিসেবে 10 লক্ষ টাকা দিতে হবে। আবার যদি আমরা বলি কোন একটা লোক হচ্ছে 8 লক্ষ টাকার মানি লন্ডারিং করলে, 8 লক্ষ টাকা ডাবল হচ্ছে 16 লক্ষ টাকা, সেক্ষেত্রে তাকে যেহেতু 10 লক্ষ টাকা হচ্ছে 16 লক্ষ টাকাটা বেশি, তাহলে তাকে জরিমানা হিসেবে 16 লক্ষ টাকা দিতে হবে। এটাই হচ্ছে আপনার মানি লন্ডারিং অপরাধের শাস্তি। এবং এই টাকাটা যদি সে নির্দিষ্ট পরিমাণ আদালত কর্তৃক ধার্যকৃত নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে দিতে না পারে, তাহলে তাকে আলাদাভাবে আর কারাদণ্ড ভোগ করতে হবে। এটাই হচ্ছে মানি লন্ডারিং অপরাধের শাস্তি। এরপর আসলে হচ্ছে সন্ত্রাসী অর্থায়নের বা অপরাধের শাস্তিটা কি। আর কেউ কোনো ব্যক্তি যদি এই ধরনের সন্ত্রাসী অর্থায়ন করে থাকে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 20 বছরের জেল, সর্বনিম্ন 4 বছর, অর্থাৎ 4 থেকে 20 বছরের জেল। এবং টাকার পরিমাণটা ঠিক মানি লন্ডারিং এর মতোই, যে পরিমাণ টাকা সে মানি লন্ডারিং করবে বা সন্ত্রাসী অর্থায়ন করবে তার ডাবল অথবা 10 লক্ষ টাকা, দুটোর মধ্যে বেশি হবে সেটাই হচ্ছে ওনাকে জরিমানা হিসেবে দিতে হবে। এটাই হচ্ছে মানি লন্ডারিং বা সন্ত্রাসী অপরাধের শাস্তি। মানি লন্ডারিং 4 থেকে 12 বছরের জেল, সন্ত্রাসী অর্থায়ন 4 থেকে 20 বছরের জেল। আর দুই ক্ষেত্রে টাকার পরিমাণ হচ্ছে ডাবল অথবা 10 লক্ষ টাকা, দুটোর মধ্যে বেশি হচ্ছে ওইটাই হচ্ছে ওনাকে জরিমানা হিসেবে দিতে হবে। এরপর আসা হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এজেন্টদের করণীয়টা কি। বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে যদি নিজেকে করবো, প্রথম আসতে হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এজেন্টের করণীয় কি। গ্রাহককে সশরীরে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যে গ্রাহকটা আমার কাছে অ্যাকাউন্ট খুলতে আসবে তাকে সশরীরে অবশ্যই আমার কাছে উপস্থিত থাকতে হবে।
গ্রাহকের চেহারা পরিচয়পত্রের সাথে মিলাই দেখতে হবে, অর্থাৎ গ্রাহকের যে চেহারা সেই চেহারার সাথে একটু পরিচয়পত্র একটু মিলাই দেখতে হবে। ইকেওয়াইসি অ্যাপ দিয়ে গ্রাহক নিবন্ধনের সময় গ্রাহককে সহযোগিতা করা, জাতীয় পরিচয়পত্র অনুসারে গ্রাহকের তথ্য অন্তর্ভুক্তি নিশ্চিত করা। অর্থাৎ যখন একটা গ্রাহক, ওই যে আমি বললাম একটু আগে আপনাদেরকে দেখালাম, একটু হচ্ছে দেখবেন সবকিছু তথ্যগুলো ঠিক মতো আসছে কিনা, একটু যেন ঠিক মতো হয় এটা নিশ্চিত করতে হবে। গ্রাহকের পরিচয় সম্পর্কে যদি কোনো কারণে আপনার সন্দেহজনক কোনো কিছু মনে হয়, অথবা অ্যাকাউন্টটা যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এরকম মনে হয়, সেক্ষেত্রে একটু এসআর ফর্ম পূরণ করা বা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট ফর্ম পূরণ করা। তো এই বিষয়গুলো একটু আমাদের গ্রাহকের অ্যাকাউন্ট খোলার সময় খেয়াল রাখতে হবে। এরপরে আসি হচ্ছে আমরা লেনদেনের সময় এজেন্টদের করণীয়টা কি। প্রথম বলা হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউট করার সময় অ্যাকাউন্টের গ্রাহকের উপস্থিতি নিশ্চিত করা, অর্থাৎ আর যখন আমরা ক্যাশ ইন ক্যাশ আউটটা করবো তখন গ্রাহক যেন আমার এখানে উপস্থিত থাকে সেটা যেন আমাকে নিশ্চিত করতে হবে। গ্রাহকের লেনদেনের উদ্দেশ্য সম্পর্কে ধারণা গ্রহণ করা, ওই গ্রাহকটা কেন লেনদেন করতেছে, কি জন্য লেনদেন করতেছে, কবে লেনদেন করছে একটু ধারণা গ্রহণ করতে হবে। লেনদেন সন্দেহজনক হলে এসটিআর ফর্ম বা সাসপিশিয়াস ট্রানজাকশন রিপোর্ট ফর্ম পূরণ করতে হবে। এজেন্টরা যেন নির্ধারিত এজেন্ট অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করে তা নিশ্চিত করতে হবে। তো এই চারটা বিষয় একটু হচ্ছে যখন কোনো একটা গ্রাহক আমার কাছ থেকে লেনদেনটা করতে হবে তখন আমাদেরকে এই চারটা বিষয় খেয়াল রাখতে হবে। এরপর আসি হচ্ছে স্যার আমরা কি কিছু জানতে পারি? হ্যাঁ, আমি বলতে পারবো? আপনাদেরকে সময় দিব প্রশ্ন করার জন্য। প্রশ্ন আচ্ছা, করার আমি জন্য বলতেছি। সময়। আচ্ছা, এখন আচ্ছা ঠিক প্রশ্ন আছে, করার সময় জন্য দিয়ে বললেন। আপনি কি বোধহয় পরে আসছেন না? আমি ট্রেনিং শুরু করার সময় আমি অলরেডি একবার বলছি যে আপনার যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের কোয়ারি থাকে, সেটা অবশ্যই আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে সেই বিষয়ের উপরে থাকতে ওই বিষয়েই সম্পর্কিত হতে হবে। সেক্ষেত্রে হচ্ছে সেটা আমি কথা বলার পর আপনাকে সময় দিব, ঠিক ওকে, আছে? থ্যাংক তখন ইউ। আপনার প্রশ্ন এখন একটু আপাতত আমরা মিউট থাকি তাহলে হবে, ঠিক আছে? আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট, এরপরে আপনারা কথা বলতে পারবেন, জিজ্ঞেস করতে হবে, কোনো প্রবলেম। এখন আসে হচ্ছে সন্দেহজনক কার্যক্রম লেনদেন সম্পর্কে এজেন্টদের করণীয়টা কি। প্রথম বলা হচ্ছে বিকাশ লিমিটেডের হালনাগাদ বা নির্দেশনা অনুযায়ী যদি কখনো কোনো লেনদেন সন্দেহজনক মনে হয়, কোনো কার্যকলাপ সন্দেহজনক মনে হয় কোনো গ্রাহকের, সেক্ষেত্রে আপনাকে এসটিএস এর ফর্মটা পূরণ করতে হবে। যেদিন সন্দেহজনক লেনদেন হয়েছে বা যেদিন সন্দেহজনক কার্যক্রম অবলম্বন করবেন সেদিনে ফর্মটা পূরণ করবেন। তারপর হচ্ছে যে আপনি ফর্মটা পূরণ করে ডিএসও কে জমা দিয়ে দিবেন। ডিএসও আপনার কাছ থেকে ফর্মটা নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবে। আর যদি কোনো কারণে আপনি ডিএসও কে না দিয়ে ডিরেক্ট সরাসরি মেইল করতে চান, সেক্ষেত্রে মেইল আইডি দিয়ে আছে দেখেন str_cc@bikas.com, এখানে মেইল করতে পারেন, অথবা একটা ফ্যাক্স নাম্বার দিয়ে আছে দেখেন 880244800083, আপনারা এই নাম্বারে ফ্যাক্স করতে পারেন। এখানে ফ্যাক্স করলে বা মেইল করলে এটা হচ্ছে এসটিএস ফর্মটা সরাসরি আমাদের কাছে চলে আসবে। এরপরে আমরা একটু আজকে ট্রেনিং এর পরে দেখবো আমাদের যে লাল ফাইলটা আছে এজেন্টদের, সেই ফাইলটা একটু খুলে দেখবো এখানে আমাদের এসটিএস ফর্ম আছে কিনা। তো এখানে এসটিএস এর ফর্ম যদি না থাকে আমরা ডিএসও কে বলি, ডিএসও আমাদের ফর্মটা দিয়ে যাবে, অথবা চাইলে আমরা একটা ফর্মকে 12 ফটোকপি করে ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম নেই। এখন আসলে হচ্ছে আমরা যে এসটিএস এর ফর্মটা নিয়ে কথা বলছি, সেই এসটিএস ফর্মটা পূরণ করার নিয়মটা কি। যেমন আমরা যদি এসটিএস ফর্মটাকে দেখি, আমরা তাহলে দেখবো হচ্ছে এটা এক পৃষ্ঠা একটা ফর্ম, কিন্তু সেটাকে আমরা এখানে 3 ভাগ করে দেখাচ্ছি। যেমন প্রথম অংশটাকে বলা হয় এসএআর বা সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস রিপোর্ট। এই অংশটা পূরণ করতে হয় যখন আমাদের কোনো আচার আচরণ কোনো গ্রাহকের সন্দেহজনক মনে হয়, তখন আমরা এই অংশটা পূরণ করি। যেমন প্রথম হচ্ছে প্রতিবেদন তৈরি করা তারিখ, অর্থাৎ আমি যেদিন এই ফর্মটা পূরণ করবো দিনের তারিখটা এখানে উল্লেখ করবো। ঘটনা, তারিখ, সময় ও দিন, আজকের ঘটনা, আজকের তারিখ, আজকের সময়, আজকের দিন, যেটা হবে সেটা আমরা এখানে উল্লেখ করবো। সন্দেহজনক কার্যক্রম মনে করার কারণটা কি, কেন আমরা সন্দেহজনক কার্যক্রম মনে করছি। কোন ধরনের অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার বা সহায়তা করার লক্ষ্যে যদি কোনো ওয়ালেট খুলে থাকে তাহলে সেটা প্রথমটাতে হচ্ছে আমরা টিক দিব। সেকেন্ডটাতে বলা হচ্ছে কোন ধরনের অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার বা সহায়তা করার লক্ষ্যে ওয়ালেটটি খোলার চেষ্টা করে থাকলে সেকেন্ডে টিক দিব। সন্দেহজনক লেনদেন করার ইচ্ছা প্রকাশ করলে বা উদ্বেগ করতে থাকলে কিন্তু লেনদেনটা সম্পূর্ণ না হয়ে থাকলে 3 নাম্বার টিক দিব। অর্থাৎ এখানে যেটার সাথে আমাদের ওই আচরণটা যাবে বা সন্দেহজনক আচরণটা যাবে সেটাতে আমরা, বা কার্যক্রমটা যাবে সেটাতে আমরা টিকশন দিব। এর বাইরে কোনো মন্তব্য থাকলে, কোনো কিছু লেখা থাকলে সেটা হচ্ছে 2 নম্বরে যে খালি ঘরটা আছে সেই খালি ঘরটা আমরা লিখে দিব। গ্রাহকের নাম, গ্রাহকের নামটা আমরা এখানে উল্লেখ করবো। গ্রাহকের ঠিকানা, গ্রাহকের ঠিকানা আমরা এখানে উল্লেখ করবো। মোবাইল ওয়ালেট নাম্বার, মোবাইল ওয়ালেট নাম্বারটা অবশ্যই লাগবে। মোবাইল ওয়ালেট নাম্বার ছাড়া আসলে আলটিমেটলি এসটিএস ফর্ম পূরণ করে কোনো লাভ হবে না, কারণ আমরা একটা কাস্টমারকে টিপিক্যালি চিনতে পারি তার মোবাইল ওয়ালেট নাম্বারটা। এরপর আসলে হচ্ছে আপনারা গ্রাহকের বিকাশ ওয়ালেট নাম্বার, অর্থাৎ এখানে আমরা আমাদেরকে গ্রাহকের যে বিকাশ ওয়ালেট নাম্বার আছে সেই বিকাশ ওয়ালেট নাম্বারটা লিখতে হবে। আর এটা হচ্ছে বেসিক্যালি আপনার সন্দেহজনক লেনদেন হয়ে গেলে ফর্মটা এই অংশটা পূরণ করতে হবে। তো বিকাশ ওয়ালেট নাম্বার মানে ডেফিনেটলি যে ক্যাশ ইন ক্যাশ আউট করুন সেই নাম্বারটা আমরা এখানে দিই। লেনদেনের তারিখ ও সময়, অর্থাৎ এখানে আগের মতোই তারিখ যেদিন লেনদেন করবেন তারিখ ওই দিন সময় উল্লেখ করবো। ট্রানজাকশন আইডি, প্রতিটা লেনদেনের যে আইডিটা থাকে সেইটা আমরা এখানে উল্লেখ করবো, যে লেনদেনের পরে যে এসএমএস যে আইডিটা আছে সেটা।
লেনদেন তো টাকার পরিমাণ, আমি কত টাকা লেনদেন করছি, 500 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, যেটা হবে সেটা। লেনদেনের ধরন আমরা সাধারণত দুই ধরনের লেনদেন করে থাকি, ক্যাশ ইন ক্যাশ আউট। এটা যদি ক্যাশ ইন হয় ক্যাশ ইন, ক্যাশ আউট হলে ক্যাশ আউট। লেনদেনটাকে সন্দেহজনক বা অসামঞ্জস্য মনে করার কারণটা তিনটা আছে: সন্দেহজনক আচরণ, অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের পরিমাণ, কাস্টমার লেনদেনটা প্রতারণামূলক, বেআইনিমূলক বা অপরাধমূলক কোনো কাজের সাথে জড়িত কিনা। যেটা হবে আমরা সেটা টিকশন দিব। 12 নম্বরে যে খালি ঘরটা আছে, এর বাইরে কোনো মন্তব্য থাকলে, কোনো কিছু লিখা থাকলে, কোনো কিছু বলার থাকলে হচ্ছে সেই 12 নম্বরে খালি ঘরটা হচ্ছে আমরা লিখে দিব বা উল্লেখ করে দিব। এরপরে আসলে হচ্ছে আমরা এইখানটাতে হচ্ছে আমাদের বিষয়গুলো লিখতে হবে যেন ওয়ালেটের ধরন, যেহেতু আমরা এজেন্ট, তাহলে এজেন্ট টিকশন দিব। ওয়ালেট নাম্বার, এজেন্ট নাম্বার লিখে দিব, প্রতিষ্ঠানের নাম, দোকানের নাম লিখবো, সত্ত্বাধিকারীর নাম, যার নামে স্কিমটা নিয়ে আসে সেই মালিকের নাম লিখবো, কমপ্লেন্স অফিসারের নাম। প্রতিটা ডিস্ট্রিবিউশন হাউসে একজন করে কমপ্লেন্স অফিসার কাজ করেন, সেই কমপ্লেন্স অফিসারের নামটা আমরা এখানে উল্লেখ করবো। না জানলে ডিএস কাছ থেকে জিজ্ঞেস করে নিবো, ওনার স্বাক্ষর তারিখটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিব। এরপরে আসেন হচ্ছে এসটিএস ফর্ম বা রিপোর্ট ফর্ম, দায়িত্ব সমূহ। দায়িত্বগুলো হচ্ছে আগে যেটা বললাম সেটাই, যেদিন আমাদের এই ধরনের লেনদেন হবে ওদিন আমি ফর্মটা পূরণ করে দ্রুত ডিএসসি কে দিয়ে বলবো, তারপর ফর্মটা তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করবো, স্বাক্ষর টাক্ষর যা নিয়ে তা নিয়ে। ডিওসি তার রোড অনুযায়ী আপনার কাছ থেকে ফর্ম নিয়ে যাবে। আর কোনো কারণে যদি এক্সট্রা ফর্ম পূরণ করতে কোনো প্রবলেম হয় একটু আমাকে দেখাই দিবে আপনাকে। তারপর এক্সট্রা ফর্মটা যথাযথভাবে পূরণ হয়েছে কিনা সেটা হচ্ছে যে উনি আপনার কাছ থেকে দেখবেন, যদি পূরণ না হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ও আপনার কাছ থেকে পূরণ করে নিয়ে যাবে। এটাই হচ্ছে ওনার দায়িত্ব। আর একটা কথা বলি, যখনই আপনারা এক্সট্রা ফর্মটা পূরণ করে জমা দিবেন তখনই পারলে ফর্মটা একটা ফটোকপি করে নিজের কাছে রেখে দিবেন, যেন ভবিষ্যতে কোনো কারণে যদি সেই ফর্মটা হারাই ফেলে বা ভুলে যায় সেক্ষেত্রে যেন প্রমাণ হিসেবে আপনি দেখাতে পারেন যে আমি অলরেডি ফর্মটা পূরণ করছি, হচ্ছে তার প্রমাণ। এই কাজটা আপনারা করতে পারেন। এখন আসছি হচ্ছে আমরা অন্যান্য সবার কথা, বা হচ্ছে এই এসইও ফর্মের কথা, বা হচ্ছে এতক্ষণ ধরে যে ট্রেনিং গুলা করলাম বা অ্যাকাউন্ট গুলার ক্ষেত্রে বা সবকিছু মিলাই আমরা যে ধরনের ফ্রড এর সম্মুখীন হই, কোন কোন বিষয়গুলো যদি একটু খেয়াল রাখতে তাহলে সেক্ষেত্রে আমাদের এই ধরনের ফ্রড গুলো থেকে সেভ করতে হলে এটা নিয়ে কথা বলবো। প্রথম হলো হচ্ছে কখনোই আপনার পিন নাম্বারটা কারোর সাথে শেয়ার করবেন। অর্থাৎ আপনি আপনার যে পিন নাম্বারটা আছে, এজেন্ট নাম্বারটা আছে, এটা কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না। গ্রাহককে কখনো আপনার লেনদেনের এসএমএসটা ফরওয়ার্ড করবেন না। মনে রাখবেন এসএমএস আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে সব দেওয়া থাকে। অর্থাৎ আপনি কখনোই আপনার এসএমএসটা কারোর সাথে শেয়ার করবেন না। অনেক সময় কাস্টমাররা হয় কি যে হচ্ছে যে তার কাছে টাকাটা যায় না বা এই ধরনের কথা বলে, অথবা বলে যে ভাই আমার কাছে এসএমএসটা আসে না, টাকাটা আসে না, একটু আমার এসএমএসটা ফরওয়ার্ড করেন। কিন্তু আপনার এই এসএমএস এর মধ্যে আপনার সবকিছু ডিটেলস দেওয়া থাকে। তো এই জন্য যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কখনো এসএমএসটা তাকে ফরওয়ার্ড করা যাবে না। আপনি বরং তাকে বলতে পারেন যে হচ্ছে আপনি স্টার 247 ডায়াল করে এখান থেকে ম্যানুয়ালি আপনি স্টেটমেন্ট চেক করে নিতে পারবেন। অথবা বিকাশের যে অ্যাপটা আছে সেই অ্যাপের উপরে দেখবেন ডান পাশে একটা পাখি আছে, ওই পাখিতে ক্লিক করলে নিচে স্টেটমেন্ট লিখা আছে, ওইখানে ক্লিক করে ওইখান থেকে স্টেটমেন্টটা দেখে নিতে পারবে। এরপরে পিন নাম্বারের বিষয়ে একটা কথা বলি, যখন কোনো একটা কাস্টমার আপনার কাছ থেকে লেনদেনটা করতে আসবে বা কোনো একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে অ্যাকাউন্টটা খুলতে আসবে তাকে বলবেন যে আপনার পিন নাম্বারটা কোনো কারোর সাথে শেয়ার করবেন না। ফোনে বা কারণ দেশে কখন লেনদেন করবেন না। আমার পাশের দোকানদার হইতে পারে, অথবা আমার পরিচিত কেউ হইতে পারে, বা আমার পাশের বিল্ডিং কেউ থাকতে হইতে পারে, ফোন করে বললে আমাকে 5,000 টাকা 10,000 টাকা পাঠিয়ে দাও, আমি তোমাকে একটু বলে দিচ্ছি বা আপনাকে একটু বলে দিচ্ছি। এই ক্ষেত্রে এটা করা যাবে না। আপনি বরং তাকে বলেন যে আপনি আমার কাছে এসে আমার কাছ থেকে লেনদেনটা করতে। আপনার টেরিটরি ম্যানেজার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিউস থেকে ফোন কলের মাধ্যমে কোনো কিছু নির্দেশ আসলে সেই নির্দেশটা পালন করবেন না। এই কথাটা বলার কারণটা কি, অনেক সময় মাস্কিং কল হয় যে ডিউস নাম্বার উঠে বা 16247 নাম্বার উঠে, এটা করতে বলে ওটা করতে বলে, অনেক সময় করে কি আমরা এটা করে ফেলি। তো এটা করা যাবে না। কেন করা যাবে না? এটা না করার কারণটা হচ্ছে এইটাতে বেসিক্যালি যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে আপনার ওই ওরা যে কাজগুলো করতে হবে সেটা করে ফেললে আপনি একটা বিপদের সম্মুখীন হবেন। এই জন্য করা যাবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফোনটাকে দিয়ে তাকে আবার ব্যাক করেন। ব্যাক করলে হবে কি, ওই আসল লোকের কাছে ফোনটা ঢুকবে, তখন আপনি তার সাথে কথা বলে বুঝতে পারবেন যে আসলে কোন ফোন করছে নাকি অন্য কোনো ফ্রড ফোন করছে। লটারি জিতা, নেটওয়ার্ক সমস্যার উন্নয়ন, পুরস্কার জেতা প্রলোভনে সাড়া দিয়ে কোন নাম্বার ডায়াল অথবা লেনদেন করা থেকে বিরত থাকুন। অর্থাৎ এই ধরনের কোন লেনদেন করবেন না, বিরত থাকবেন। একটা জিনিস একটু আপনাদেরকে আমি একটু বলে রাখি, একটু মাথায় রাখবেন সবসময়, যারা বিকাশের সাথে কাজ করি আমরা, আমাদের সাথে কখনো কেউ ফোনে কোনো কিছু বলে না, যে ফোন করে বলবে না যে ভাই আমি এটা বলতেছি আপনাকে এটা করেন। আপনার সাথে আমার যা লেনদেন হবে সবকিছু হচ্ছে সামনাসামনি হবে, একদম সরাসরি হবে। হাইয়েস্ট যে কাজটা হতে পারে সেটা হচ্ছে আপনাকে ফোন করে বলতে পারে যে আপনি ডিস্ট্রিক্ট হাউস আসেন বা অফিসে আসেন। এর বাইরে কোনো কিছু আপনাকে কেউ করতে বলুন, তো এই জিনিসটা একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে, মাথায় রেখে কাজটা করতে হবে, কোনো রেসপন্স করা যাবে না। এরপর আসে হচ্ছে মাইনরের সম্পর্কিত বা সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধের সঙ্গে যে কথাগুলো আমরা এগুলো অবশ্যই পালন করবেন। সেটা স্বাস্থ্যযোগ্য অপরাধ হবে আপনার জন্য, আমার জন্য, আর যেই করবো এই ধরনের কর্মকাণ্ড তার জন্য সতর্ক থাকবেন। যতটুকু পারেন আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করবেন। তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদেরকে বলার বিষয়গুলো।
তো এখন যদি আপনাদের কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা প্রশ্ন করতে পারেন, তবে অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে একজন একজন করে, সবাই একসাথে বলে তো আসলে বুঝবো না। এবং আমি আরো একটা কথা বলি, আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই সম্পর্কে প্রশ্ন করলে আমার জন্য খুব ভালো হয়। হ্যাঁ ভাইয়া, কারো কোনো প্রশ্ন? জি স্যার, আমি বলছিলাম আপনার যে কেওয়াইসি ফর্মটা পূরণ করা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ই একটু প্লিজ। কেওয়াইসি, তো এই কেওয়াইসি ফর্ম পূরণ করে আপনি একটা কথা বলছেন যে এই এসটিএস ফর্মটা পূরণ করার জন্য, তো আমি বলতেছি একটা গ্রাহকের জন্য আমি অ্যাকাউন্ট করব, তখন তো আপনার গ্রাহক সরাসরি উপস্থিত থাকবে এবং তার ছবি তুলতেছি, আপনাদের কাছে আমরা মেসেজটা ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে পুরো ফর্মটাই, ও যেটা আপনার ডিজিটাল, তো আপনারা ওখান থেকে ভেরিফিকেশন কইরেই তো দিতেছেন, সেক্ষেত্রে আমাদের আর রিস্কটা থাকে কোন জায়গায়? এটা হচ্ছে আপনার সেফটি সিকিউরিটির জন্য। ধরুন আপনি যেরকম অ্যাকাউন্ট খুলেছেন, এরকম তো আমার কাছে 1000টা অ্যাকাউন্ট খুলে আসছে, 1000টা অ্যাকাউন্ট আসছে না? প্রতিদিন যদি আমার মানে 2.5 লাখের উপরে যায়, তখন প্রতিটা একজন যদি একটা করে অ্যাকাউন্ট খুলে 2.5 লাখ অ্যাকাউন্ট চলে আসলো আমার কাছে। আমি না, বললাম আর জি জি, কি, 2 লাখ ঠিক আছে, আপনার কথা, আমি আপনার শেষ কথা করি না ঠিক আছে, বলেন। কথাটা শেষ করতে, আমাকে তারপর বলেন আপনি। তো 2,500 অ্যাকাউন্ট আছে, ওই 2,500 অ্যাকাউন্ট থেকে যদি আপনি ওই ডিজিটাল অ্যাকাউন্ট বলে দেন যে হচ্ছে এই গ্রাহকের এই অ্যাকাউন্টটা দিয়ে সে খারাপ কোনো কিছু করতে পারে বলে আমার মনে হচ্ছে, এই জিনিসটা যদি আপনি একটা ফর্ম করে পূরণ করে দিয়ে দেন, তাহলে এটা মোর স্পেসিফিক হলো না? আরো বেশি জিনিসটা আমাদের জন্য আরো বেশি একটু মানে ক্লিয়ার হলো না? হলো কিনা বলেন? আনমিউট করা, একটু আনমিউট করতে হবে। ওটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি যেটা বলছেন স্পেসিফিক হবে। আমি বলছি আপনাদের যে কারিগরি সিস্টেমটা, আপনি তো ভেরিফিকেশন করেই দিচ্ছেন, কারণ একটা গ্রাহক তো যে তার ব্যক্তিগত তথ্য আপনাদের যখন ভেরিফিকেশন করবেন আইডি কার্ডের, সম্পূর্ণ আপনাদের কাছে এখানে থাকে। ব্যক্তিগত তথ্যের সাথে তো কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু ব্যক্তিগত তথ্যের সাথে কোনো সম্পর্ক না। আপনি একটু ফর্মটা খুলে দেখেন, এখানে ওর কোনো ব্যক্তিগত কোনো তথ্য দেওয়া লাগে না। এখানে জাস্ট আপনি এতটুকু বলবেন যে হচ্ছে যে এই গ্রাহকটা আমার কাছে অ্যাকাউন্টটা খুলছিল, ওইখানে যেটা মানে মূল সারমর্ম যেটা আর কি, যে এই গ্রাহকের কিছু আচার আচরণ সন্দেহজনক মনে হচ্ছে, আমি তাকে আচ্ছা, সন্দেহ করতে চাইছি, হয়তো তার সেটা কোনো কাজে ব্যবহার করতে পারে এতটুকু। এখানে হাইয়েস্ট হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওর ফোন নাম্বারটা আপনি এখানে দিবেন। তো ফোন নাম্বারটাই শুধুমাত্র দিচ্ছে, আর কোনো তথ্য তো কিছু দিচ্ছেন না। এটা হচ্ছে কি যে এটা মোর স্পেসিফিক করে দেওয়া, যে হচ্ছে যে এই গ্রাহকের আমার সন্দেহজনক মনে হয়েছে, এই গ্রাহকের লেনদেনটা সন্দেহজনক মনে হয়েছে, এই গ্রাহকের আচরণটা সন্দেহজনক মনে হয়েছে। এরকম বাকি তথ্য নিয়ে আচ্ছা কি, বাকি তথ্য নেওয়ার জন্য কিন্তু আমরা আপনার কাছে যাচ্ছি না, তথ্যটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসতেছে। বাট জি জি আপনি জি, যদি এটা মোর স্পেসিফিক করে দেন, তাহলে ওই গ্রাহককে আমাদের গ্রাহকের উপর হচ্ছে একটু দেখা বা বলতে গেলে হচ্ছে ওটা দেখা আমাদের জন্য একটু easy হবে। এবং আমরা ধরে নিলাম যে তাহলে কিন্তু আমাদের এজেন্ট ভাই এটা করে রিকমেন্ডেশন দিচ্ছে, তার মানে তো আমাদের প্রবলেম থাকতে পারে। আমরা অবজার্ভ করি সে কিরকম লেনদেন করতেছে, কি বলেন, বুঝতে পারছেন? না, এটাই হচ্ছে জি মূল। বুঝতে পারছি। আর কোনো ইয়া না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনাদের যে স্যার ওই কি আগে তো কি আপনাদের ট্রানজেকশন আইডির জন্য খাতা দিতেন, এখন তো খাতাগুলি বন্ধ করে দিচ্ছেন, তো আমরা তো একটা অনেক সময় দেখা গেল কি আপনাদের মেসেজ মিসিং হয় অনেক সময়, বা আমরা যারা অ্যাপস দেওয়া করি, অ্যাপস দেওয়া করার সময় সময় দেখা গেল কি মোবাইলটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, আমাদের কোনো ডকুমেন্টস থাকতেছে না, তখন আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে আপনাকে ডিস্ট্রিবিউশন হাউস থেকে কি বলা হয়েছে? যে বলা হয়েছে যে আপনি নিজে নিরাপত্তার জন্য আপনি নিজে খাতা ব্যবহার করেন, যে হ্যাঁ আমাদের তো ট্রানজেকশন খাতা নাই। হ্যাঁ, exactly। যেমন আমি কালকে একটা লেনদেন করছি আমার বাসার সামনে, তো হচ্ছে যে ওই যে আমি লেনদেন করতে গেলে তো একটু খেয়াল করি, যেহেতু আপনার সাথে কথা বলতে হয়, বা হয়তো লেনদেন করতে গেলে বা মাঝে মধ্যে অনেক জিনিস গেলে খেয়াল করতে হয় মানে কি মানে কেউ বলে আপনি। যে আমার বাসার সামনেই আমি হচ্ছে যে একটা লেনদেন করতে গেছিলাম, ওই লেনদেন করতে গিয়ে হচ্ছে ওই গ্রাহকটা খুব সুন্দর করে একটা খাতা, অল্প টাকা, অত বেশি টাকা খরচ হয় না, সে সুন্দর করে খাতাটা ম্যানেজ করে নিয়ে ওইভাবেই কত টাকা লেনদেন মানে ওইভাবে একদম ওই ফরম্যাটে একটা খাতা ম্যানেজ করছে। ওইটা কিন্তু খুব সুন্দর করে উনি ম্যানেজ করতেছে, একদম পুরো খাতা। তো আপনারাও ওই কাজটা করতে পারেন, খাতা যার ম্যানেজ করেন। আপনার ঠিক আছে, মানলাম আপনারা তো খাতা আগে দিতেন, আপনাদের একটা
বোধহয় সামান্য একটা ক্ষতিও হইতো, ভালো টাকা একটা ইয়ে হইতো। এবং কর্তৃপক্ষের এতটা আমরা আপনাদের জন্য এত কিছু করি, আপনার বিকাশের আগে আমরা শুরু থেকে শুরু করেছি, তখন কিন্তু তেমন লেনদেন ছিল না, তেমন প্রসার ছিল না। আমরা অনেক কষ্ট করে এত কিছু করার পরে বিকাশ আজ আল্লাহ রহমতে অনেক উপরে, বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল ব্যবসার মধ্যে নাম্বার 1-এ আছে। তো আমরা এত কিছু আপনাদের জন্য করে দিলাম, আমরা এজেন্টরা যতটুকু পারি আমাদের জন্য খাতাটা আপনারা বরাদ্দ বন্ধ করে দিচ্ছেন, এটা কি আপনাদের মানে মানে একটু নিচু পর্যায়ে দেখা যায় না? না না, এটা তো হচ্ছে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আসলে হচ্ছে আমাদের কোনো হাত থাকে না। আমাদের কাছ থেকে আমরা যাদের নির্দেশনা অনুযায়ী ব্যবসাটা পরিচালনা করি, ওনারা যে নির্দেশনাটা দেয় আমরা ওই নির্দেশনাটাই পাবো। বুঝতে পারছেন? ওই নির্দেশনাটাই পালন করি। যেমন আমরা যদি একটু খাতা বিষয়ে যদি আরেকটু কথা বলি, সেক্ষেত্রে প্রথম যে খাতাটা ছিল হচ্ছে দুইটা খাতা, একটা খাতা ছিল। জি একটা খাতার পর কিন্তু ওইটা করা হয়েছে কিন্তু আমাদের নির্দেশনা অনুযায়ী। আমরা যাদের জি নির্দেশনা ব্যবসাটা পরিচালনা করি তাদের নির্দেশনা অনুযায়ী সব মানে বিশেষ করে এই খাতাপত্র বা রুলস এন্ড রেগুলেশন যেগুলো বলেন, বা হয়তো ট্রানজিশনের লিমিট থেকে শুরু করে এভরিথিং, ওই আমাদের যে হচ্ছে যাদের নির্দেশনা অনুযায়ী আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় তাদের নির্দেশনা অনুযায়ী সবকিছু করা হয়। কারণ আমি যদি আপনার এটা খাতা দিই তাহলে কিন্তু আমাদের আহামরি কোনো ক্ষতি না, যারা যেটা 8 বছর ধরে দিয়ে আসছে এটা তো দিতে আর কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে বললাম, আমাদের তো কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হয়, ওই রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী ওনারা যেটা বলে আমাদের ওটা করতে হয়। এটাই, এতটুকু না আমি আপনাকে বললাম। এর পক্ষে আর বেশি বলা আমাদের সম্ভব। ঠিক আছে, থ্যাংক না ইউ। ঠিক আছে স্যার, আমরা যতটুকু বুঝলাম যে মানে আমরা যারা এজেন্ট আছি, যারা আপনাদের মানে আমরা ইনকাম করি, বিকাশের ব্যবসা করি, আমরা 2-4 পয়সা ইনকাম করি, আপনারা খান, সম্পূর্ণ যা ঝামেলা আছে আমাদের উপর দিয়ে যাবো, আর আপনার আর কিছু না। তাহলে আমি আপনাকে বুঝাই বলতে পারলাম না বিষয়টা। তাহলে আপনি যে বললেন আপনি বুঝছেন, তাহলে সেটা আমি বলবো আপনি বুঝেন না বিষয়টা। তাহলে আপনি বুঝেন না বিষয়টা, আমি আপনাকে যেটা বললাম। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বিষয়টা আপনি হচ্ছে যে অন্যদের সাথে কথা বলেন। না, বিষয়টা হচ্ছে যে আমাদের তো কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হয়। রুলস এন্ড রেগুলেশনের একটা অংশ বলতে পারেন এটা, যে হচ্ছে এজেন্টদের নিজেদেরই খাতাটা মেনটেন করতে হবে। ঠিক আছে, এটাই। আর আচ্ছা হচ্ছে থ্যাংক ইউ আরেকটা স্যার। কোনো প্রশ্ন? না আপনার ভিতরে প্রশ্ন নাই, তবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে মিটে ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু অজানা ছিল, অনেক কিছু তথ্য জানলাম। হ্যাঁ খুব ভালো লাগছে। আর যতটুকু আমার একটু বলার ছিল, এটা আপনাদের ব্যক্তিগত বিষয় ব্যাপারে, যে আপনারা যে লেনদেনের ট্রানজাকশনের যে বিষয়গুলি করছেন, তো ট্রানজাকশন বর্তমানে আমাদের একটা মার্কেটে প্রচুর পরিমাণে একটা প্রভাব পড়ছে, আপনার সেন্ড মানি। আপনারা আচ্ছা, যতটুকু চেষ্টা করেন। এটা সম্পর্কে একটু এটা আপনাকে হাউসের সাথে কথা বলতে হবে। এই সম্পর্কে আমি কোনো ধারণাই নেই আমার, সত্যি কথা বললাম আমি আপনাকে। এই না আমি সম্পর্কে আমার স্যার কোনো ওইটা বলি না, ধারণাই আমি নেই। বলতেছি আপনার যে হাই কমান্ডে যারা আছে তাদের সাথে বসে একটা আলোচনা যাচ্ছে, যাতে পার্সোনাল সেন্ড মানি এটা লিমিট আপনি একটু ওই যে কমায় দেওয়া হয়। আপনার যে কমার্শিয়ালের যে টিমটা মানে আপনার যে কনসার্ন যে টিমটা আছে না আপনার এরিয়াতে, ওনার সাথে কথা বললে উনি আমি জানি আপনি কি নিয়ে কথা বলছেন, ওই জন্য আমি বললাম যে আলটিমেটলি আমাকে বললে আমি যেটা করতে পারি, এটা আমি কনসার্ন পার্সনকে করতে পারি, কিন্তু বাইরে কোনো কিছু না। তো এটা না সবচেয়ে বেশি আমি ইফেক্টিভ হবে, মোর ইফেক্টিভ হবে আপনি যদি ওইখানে কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে। আমি ওইটা বলছি না, আমি বলছি আপনাদের যারা হেড অফিসে যারা কথা আছে, আমরা যেমন লিমিটার সেন্ড মানি করছেন 2 লক্ষ টাকা, আর ক্যাশ আউটার করছেন 1.5 লক্ষ টাকা, যে কারণে সেন্ড মানি প্রবণতা বাড়াতে আমাদের এজেন্টের প্রচুর ক্ষতি হয়। অনেক অসাধু ব্যবসায়িকরা আছে যারা মনে করে যে সেন্ড মানি কিছু কম দিয়ে তারা এজেন্টরা ব্যবসা করে না, ইয়ে করে। কিন্তু কিছু গ্রাহক আসে যখন আমাদেরকে প্রশ্ন করে যে আপনি এত টাকাটা নেন না কেন, এত টাকাটা করেন না, তখন আমরা একটা বিপাকে পড়ি। কারণ আমরা তো এজেন্টও চিনি না, গ্রাহকও চিনি না, কিছু বলতে পারি না, অসাধু আচরণও করতে পারি তাদের সাথে, যাতে আমাদের নষ্ট না হয় গ্রাহক। তখন আমাদেরকে বুঝে আসলে ক্যাশ আউট করাতে হয়। আপনাদের যদি কর্তৃপক্ষের সাথে ধরনের একটা আলোচনা করে সেন্ড মানি লিমিটটা কমায় দেওয়া হয়, এজেন্টের ক্যাশ আউট লিমিটটা বাড়ায় দেওয়া হয়, তো আপনারা উপকৃত হবেন, আপনারা কিছু পয়সা ইনকাম হলো, লেনদেন বেশি হলো, আমরা এজেন্টরাও কিছু উপকৃত হইলাম। ওটার জন্য বলছি আর কি স্যার। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পরামর্শ আমি নিলাম। আর হচ্ছে অন্য কারো কোনো প্রশ্ন কি আছে, বা অন্য কেউ কোনো প্রশ্ন করবেন? যেই মনে হয় আমি শেষ করতে তখন হয়তো একজন বলবে যে আমার প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে আমরা যদি অন্য কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের মতো ট্রেনিংটা শেষ করি এখানে। ভবিষ্যতে যদি কখনো অ্যাকাউন্টের ব্যাপারে স্যার বস একটু কথা ছিল, আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন, ওই যে বললাম শেষ করার সময় বললো যে আমার একটা কথা ছিল, বলেন। স্যার আমারে তো আমার ডিএসআর খুব অ্যাকাউন্ট করার লেগে খুব চাপ দেয়, মানে অ্যাকাউন্ট তো আগে পরে যে করছি, এখন আর নতুন করে করতাম পারতাছি না। বশির ভাই, এই বিষয়ে আসলে আমার কোনো ধারণা নাই বশির ভাই, এটা নিয়ে আমি আসলে কোনো কিছু বলতে পারবো না, সরি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হাউসের বিষয় আর কি। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমার কোনো কিছু বলার নাই, বা হচ্ছে কোনো কিছু জানারও নাই, আমি এটা কোনো কিছু জানিও না এটা সম্পর্কে। হ্যাঁ, তো সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা নিয়ে ডিস্ট্রিবিউশন হাউসের সাথে কথা বলেন,
অথবা আপনার পিছনে মানে যে একটা ফাইলের যে নাম্বারটা আছে ওখানে যে কনসার্ন পার্সনের নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বললে উনি একটা ফিডব্যাক একটা সলিউশন আপনাকে দিতে পারে। হ্যাঁ, আমার আসলে এই সম্পর্কে কারণ আপনাদের সাথে আমার দেখা হয় হচ্ছে বছরে একবার বা 6 মাসে একবার বা অনেক সময় বছরে একবার দেখা হয় না। তো এই জায়গা থেকে ওনাদেরকে আপনার যে কনসার্ন পার্সন আছে ওনার সাথে কথা বললে এই বিষয়গুলো নিয়ে ওনার একটা সলিউশন আপনাকে দিতে পারে। ঠিক আছে, এই বিষয়ে আসলে আমার কাছে কোনো সলিউশন নেই, আমি কোনো কিছু বলতে পারি না। তো সরি আসলে বসির ভাই, আমি সরি। তো আসলে আর অন্য কোনো ধরনের কোনো প্রশ্ন, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম বা এতক্ষণ ধরে ট্রেনিং করালাম এটার উপর কোনো প্রশ্ন? স্যার আরেকটা প্রশ্ন আছে, ওই যে ভুল নাম্বারে যে টাকা জায়গায় এগুলা কি ফিরে আনার কোনো সিস্টেম? এটা একটু কথা বলতে হবে আপনার ওই আসলে কথা বলতে হবে, এটা একটু হাউসের সাথে কথা বলতে হবে এই বিষয়টা সলিউশনের জন্য। এই প্রশ্নগুলো হয় কি আপনারা আমাদেরকে পেলে করেন, কিন্তু এটা নিয়ে কখনো আপনারা হয়তো বা ওনাদের সাথে কথা বলেন না, নাহলে কিন্তু ওনারা বলবে কিভাবে সলিউশনটা আসে, ওনাদেরকে বলুন ওনারা আপনাকে সলিউশনটা বলবে যে এইভাবে সলিউশনটা করতে হয়। হ্যাঁ, আপনারা একটু ওনাদের সাথে কথা বলেন, ওনারা আপনাকে বলবে যে কিভাবে কাজটা করতে হয়। ঠিক আছে, আমাকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করেন। ঠিক আছে স্যার, তো এখন কি আমি বিদায় নিতাম পারি? হ্যাঁ, আমাদের ট্রেনিং শেষ, বিদায় নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের মতো আজকে ট্রেনিংটা এখানে শেষ করি। সবাইকে ট্রেনিং এ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে মানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর হচ্ছে সামনে আবার দেখা হইতে পারে, কথা হইতে পারে। আর সবাই যে বিষয়গুলো বললাম ওগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু করোনা অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, শীতকাল, তো এই জায়গা থেকে আপনারা ব্যবসা করতে গিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন, যতটুকু পারেন সেফটি সিকিউরিটি গুলো একটু মেনটেন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।